হচ্ছে হিট ইস দি কজ অ্যান্ড টেম্পারেচার দি ইফেক্ট, এটা বাচ্চাদের কথা। এগুলো টেকনিক্যাল কথা না। তাহলে ২ নম্বরটা আমাদের প্রয়োজন নাই। ৩ নম্বরটা দেখব যে ইন্সট্রুমেন্ট ফর, এটা হচ্ছে ক্যালোরিমিটার, ওইটা অমুক, থার্মোমিটার বলে। কোন যন্ত্র দিয়ে মাপি এটা আসলে এদের পার্থক্যের বিষয় না। তাই না? ওটা মেজারমেন্ট এর বিষয়। এটার আমাদের দরকার নেই। ৪ নম্বরটা ঠিক আছে। আবার পয়েন্ট 8 টা মনে নাই যে ফিজিক্স এর কোন সাবজেক্টে ক্যালোরিমিটারে কি বলে, ওইটাকে কি বলে? দ্যাটস নট a distinction between heat and temperature. তাহলে আমাদের ৮ নম্বরটারও বাদ। ৯ নম্বর রাখতে পারি। টেম্পারেচার does not have a dimension, but heat has a dimension of energy. ঠিক আছে? এটা রাখতে পারি। বা না রাখলেও চলবে। বেসিক্যালি আমাদের ৩-৪ টা পয়েন্ট। এখানে অনেকগুলো ছোটদের মতো আরকি ৯ টা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা পয়েন্ট কোনটা রাখবো? ১ম টা রাখবো, ৪ নম্বরটা রাখবো, ৬ নম্বরটা রাখবো, ৭ নম্বর রাখবো, ৯ নম্বর রাখতেও পারি। ওকে? তাহলে আমরা এখানে হিট অ্যান্ড টেম্পারেচার এর পার্থক্য। এটা আমাদের দরকার। এটা মাঝে মধ্যেই থাকে। থার্মোমিটার, থার্মোমিটার হচ্ছে যে ইন্সট্রুমেন্ট দিয়ে আমরা টেম্পারেচার মাপি। এখানে অনেকগুলো থার্মোমিটারের নাম আছে। কোনটা কোন বিষয়ে কাজ করে এটা আমার মনে হয় যেহেতু আমরা একটু শর্ট সিলেবাস পড়ছি, এইটুকুর প্রয়োজন নাই। টেম্পারেচার স্কেলটা এটা লাগবে, এটা পরীক্ষায় থাকে, অঙ্ক থাকে। তাহলে আমরা টেম্পারেচারের ৩ টা স্কেল আমরা জানি, এইচএসসি তেও পড়িছো। ঠিক আছে? সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন। ঠিক আছে? এখানে আমাদের কি জানা দরকার? ছবি লাগবে না। এটা মিনিমাম আর মেক্সিমাম লিমিট। ফারেনহাইটের বেলা হচ্ছে 0 ডিগ্রি আর 100 ডিগ্রি, সরি, এটা হলো আমাদের সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। ফারেনহাইটের বেলা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর 212 ডিগ্রি ফারেনহাইট আপার লিমিট। আর কেলভিন থার্মোমিটার বা কেলভিন স্কেলে হলো 273 ডিগ্রি কেলভিন অ্যান্ড 373 ডিগ্রি কেলভিন। ঠিক আছে? আর এখানে একটা রিলেশনটা লেখা নাই। আমরা লিখে দিব। দাঁড়াও, দাঁড়াও, যেও না, যেও না, যেও না। হ্যাঁ, এখানেই। এখানে আমাদের রিলেশনটা শুধু মনে রাখবা। অঙ্ক তো করেছো এইচএসসি তে। C/5 equals to F minus 32/9 equals to T minus 273/5. এটা হলো আমাদের সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন টেম্পারেচারের স্কেলের রিলেশন। এই রিলেশনটা মনে রাখতে হবে, অঙ্ক মাঝে মধ্যে থাকে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি শিখলাম? ৩ টে টেম্পারেচার স্কেল, তার লোয়ার লিমিট আর আপার লিমিট গুলো এবং তাদের রিলেশনটা। ঠিক আছে না? এটা তো এইচএসসি তে ছিলই। ছিল না? ছিল তো? এটা তো সবসময় থাকে। সিম্পল। ওকে? তাহলে এই পার্টটা আমাদের শেষ। তাহলে একটা অঙ্ক করে দিছে। ওই ইকুয়েশন ব্যবহার করে। ঠিক আছে? যাও, এটা আর কিছু নাই। এখানে দাঁড়া একটু, কি এখানে কি লিখলো? ভেপর গ্যাস, এটা ভেপর কাকে বলে? গ্যাস কাকে বলে? আর কিচ্ছু না। আর কোন দরকার নেই। জাস্ট ডেফিনিশন অফ গ্যাস অ্যান্ড ভেপর। ঠিক আছে? এটা সাধারণত থাকে না। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এইটা মাঝে মধ্যে পরীক্ষায় থাকে। এখান থেকে একটা থাকে। এখানে দেখো পোস্টুলেটস অফ কাইনেটিক থিওরি। এই পোস্টুলেটস গুলো মনে রাখতে হবে। ঠিক আছে? কি পোস্টুলেট মানে এটা ফান্ডামেন্টাল কোন জিনিসগুলো আমরা ধরে নিই। পোস্টুলেটস মানে আমরা এটা ধরে নিয়েছি। কি ধরেছি? অল গ্যাসেস আর মেড অফ পার্টিকলস, usually molecules. The particles are constant random motion colliding with each other and with the walls of the container. All collisions are perfectly elastic. Volume of the particles is insignificant compared to the volume of the container. There is no interaction between particles. The average kinetic energy particle mode is a function of absolute temperature. এগুলো হলো postulates, মানে এগুলো আমরা ধরে নিয়েছি যে these are true. তাহলে আমরা বলতেছি গ্যাসগুলো কি? পার্টিকেল বা মলিকিউলস দিয়ে গঠিত। এই মলিকিউল পার্টিকেল মোশনের মধ্যে আছে র‍্যান্ডম মোশন। র‍্যান্ডম মানে ওর কোনো একেক সময় একেক দিকে মোশন নিচ্ছে। ঠিক আছে? এর কোনো স্পেসিফিক ডিরেকশন নাই। প্রত এবং প্রত্যেকে প্রত্যেকের সাথেই ধাক্কা লাগতে পারে, এমন যে পাত্রের মধ্যে বা বক্সের মধ্যে বা কন্টেইনারের মধ্যে রাখা হচ্ছে তার সাথে তার ওয়ালের সাথেও কলিশন হচ্ছে। অল কলিশন ইস পারফেক্টলি ইলাস্টিক। এই কথাটার অর্থ হলো এই কলিশনে কোনো এনার্জি লস নেই। ঠিক আছে? এটা বোঝার জন্য আরকি। All collisions are perfectly elastic means
পজিশন গুলো হচ্ছে তার কোনো এনার্জি লস নাই। ভলিউম অফ দ্য পার্টিকলস ইনসিগনিফিক্যান্ট অর্থাৎ যে কন্টেনারের মধ্যে গ্যাসটা আছে, ওই কন্টেনারের ভলিউমের তুলনায় সবগুলো মলিকুলের ভলিউম যদি আমরা একত্র করি, ওই মলিকুল গুলোর ভলিউম খুবই কম। অ্যাজ ইফ ভলিউম কিছুই নাই। ঠিক আছে? ইনসিগনিফিক্যান্ট মানে কিছুই নাই বলে ধরা হচ্ছে। পার্টিকুলার মধ্যে কোনো ইন্টারেকশন বলতে এখানে কলিশন আছে। ইন্টারেকশন বলতে এখানে বোঝা যাচ্ছে যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নাই। যে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট ও করে না, রিপালস ও করে না। ঠিক আছে? এজন্য বলছে কোনো ইন্টারেকশন নাই। বাট কলিশন ইন্টারেকশন তো আছেই। আর এগুলোর এভারেজ কাইনেটিক এনার্জি অফ the molecules depends on the temperature. খালি এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এই পয়েন্টস গুলো হচ্ছে postulates of kinetic theory of gases. ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যদি বুঝতে ভালো মতো না পারি। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের আছে তোমার মিন ভেলোসিটি। আমি ৩ টে টার্ম আছে। মিন ভেলোসিটি, মিন স্কয়ার ভেলোসিটি, আসলে রুট মিন স্কয়ার ভেলোসিটি এটাই আসল বিষয়। ঠিক আছে? তারপরে মিন মানে গড়। গড় তো বুঝতেই পারো যে সবগুলোর যত কয়টা মলিকুল আছে প্রত্যেকটার আলাদা আমরা তার ভেলোসিটি যদি নেই, গড় করলে নাম্বার অফ মলিকুল দিয়ে ভাগ করলে গড় পাওয়া গেল। এটাই বিষয় না? মিন স্কয়ার মানে মিন স্কয়ার করে তারপরে মিন করব। আগেরটা ছিল সোজাসুজি মিন। আর মিন স্কয়ার মানে ১ম এ ভেলোসিটিকে স্কয়ার করা আছে ইকুয়েশনে দেখো তারপরে মিন করা আছে। ওটাও আমাদের বেশি ইম্পোর্টেন্ট না। রুট মিন স্কয়ার ভেলোসিটি এটা সবসময় এটাই মূল কথা। ওকে? রুট মিন স্কয়ার ভেলোসিটি। নাম থেকে বোঝা যায় এটা উল্টা দিক থেকে আসে। তাহলে কি হলো? ভেলোসিটি ১ম নিলাম, তারপরে তার স্কয়ার করলাম, তারপরে তার মিন করলাম, তারপরে তার রুট করলাম। ঠিক আছে? রুট মিন স্কয়ার ভেলোসিটি। মানে এটা বেসিক্যালি আমি উল্টা দিক থেকে যাই। ভেলোসিটি সবার ডাইনে তাহলে ভেলোসিটি নেওয়া হইলো, স্কয়ার আসলো, স্কয়ার করা হইলো, মিন মানে মিন ভ্যালু নেওয়া হলো, ভাগ করা হলো নাম্বার অফ পার্টিকলস n দিয়ে, তারপরে আছে রুট, পুরোটা রুট ভ্যালু নেওয়া হলো। এই রুট মিন স্কয়ার ভেলোসিটি দিয়েই শব্দটা এটাই হচ্ছে মূল জিনিস। ঠিক আছে? যেখানে র‍্যান্ডম জিনিসপত্র আছে মোশনের মধ্যে, যে র‍্যান্ডম মোশন গুলো স্ট্যাটিস্টিক্যাল, সেখানে রুট মিন স্কয়ার ভেলোসিটি ব্যবহার করা হয়। রুট মিন স্কয়ার ভেলোসিটি শুধু না, রুট মিন স্কয়ার ভ্যালু ব্যবহার করা হয়। যেহেতু এখানে আমরা ভেলোসিটি দেখতেছি কেমন? এজন্য রুট মিন স্কয়ার ভেলোসিটি। অন্য ক্ষেত্রে অন্যটা দেখা হবে। ঠিক আছে? এটা বোঝার বিষয়। যে র‍্যান্ডম বিষয় যদি থাকে, স্ট্যাটিস্টিক্যাল অনেক লার্জ নাম্বার অফ ঘটনা থাকে, সেই জিনিসটা বোঝার জন্য রুট মিন স্কয়ার নেওয়া হয়। ঠিক আছে? যেহেতু এখানে আমরা ভেলোসিটি দেখছি, সেজন্য আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি নিলাম। মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ কাকে বলে? মলিকুল যখন একটা আরেকটার সাথে ইন্টারেকশন করে, এই মাঝখানের যে মানে লেংথটা, এটা হলো ফ্রি পাথ বলে। মানে এখানে কোনো কলিশন হয় নাই। এটা আবার একেক সময় তো একেক রকম। এক কলিশনে অল্প মানে অল্প ডিসট্যান্স যায় কলিশন হয়। আরেক ক্ষেত্রে হয়তো দেখা গেল যে ডিসট্যান্সটা অনেক বেশি। তাহলে সমানে চেঞ্জ হবে। তাহলে এইটা পরিষ্কার বোঝার জন্য আমরা এর মিন ভ্যালু নেওয়া হয় যে অনেকগুলো কলিশন হলো, সবগুলো আমরা যোগ করে নাম্বার অফ কলিশন দিয়ে ভাগ করলে মিন ভ্যালুটা পাওয়া যাবে। এটা হলো লেংথ। আর ওখানে ছিল এটা ভেলোসিটি। তাহলে আমাদের এখানে জানার বিষয় দুটোই মূলত রুট মিন স্কয়ার ভেলোসিটি আর মিন ফ্রি পাথ। ঠিক আছে? ছবি-টবি আর কিছু লাগবে না। এগুলো বোঝার জন্য দিয়েছে ফাইন। আইডিয়াল গ্যাস ল। এইটা পরীক্ষায় তোমার এইচএসসি ছিল না? আইডিয়াল গ্যাস তাহলে তো জানোই। এখানে আমাদের ভেরিয়েবল কি আছে? প্রেশার, ভলিউম, টেম্পারেচার। ঠিক আছে না? এই ৩ টা ভেরিয়েবল। ভেরিয়েবল ৩ টা কি? প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে?
তাহলে এখান থেকে আমরা ২ টা ল জানি, বয়েলস ল অ্যান্ড চার্লস ল। ঠিক আছে? এটা না, এটা বয়েলস ল অ্যান্ড চার্লস ল, এটুকুই থাকুক। পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে ওভাবে লেখা নেই, পুরোটি কাজ আমরা পড়ে দেব। বেসিক্যালি আইডিয়াল গ্যাস ল বলি আমরা। হ্যাঁ, এখানে আমাদের আইডিয়াল গ্যাস ল এর মধ্যে বয়েলস ল আছে, চার্লস ল আছে। এটা তোমরা এইচএসসি তে জানো। বয়েলস লটা কি? P, the pressure is proportional to 1 by V যখন temperature T is fixed। অথবা আমরা একবারে লিখি PV equal to constant। এটা হলো বয়েলস ল। আর চার্লস ল এর বেলায় আমরা কি জানি? The pressure is constant, তাহলে volume is proportional to temperature। তাহলে আমরা এটা ইকুয়াল দিয়ে কি লিখি? V1 by T1 equal to V2 by T2 equals to constant। তাহলে বয়েলস ল কাকে বলে? চার্লস ল কাকে বলে? তাদের ইকুয়েশন ২ টা জানা। আর এই ২ টাকে একত্র করে আমরা যখন ৩ টা ভেরিয়েবল, খেয়াল করো, বয়েলস ল তে আমরা বললাম টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। চার্লস ল তে বললাম প্রেশার চেঞ্জ করা যাবে না। কিন্তু দুটাই যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? অর্থাৎ আমরা অ্যালাও করছি প্রেশার, ভলিউম, টেম্পারেচার সবই চেঞ্জ হবে। এই ক্ষেত্রে এটা তৈরি হয় ৩ টা মিলে PV equal to nRT। অন্য কথায় আমরা লিখি P1 V1 divided by T1 equals to P2 V2 divided by T2 and so on is constant। ঠিক আছে? তাহলে এখানে আমরা চার্লস ল, বয়েলস ল, ঠিক আছে? এগুলো আমরা দেখলাম এবং এর সাথে যে এ যখন ৩ টে আমরা ভেরিয়েবল করলাম, কম্বাইন করব, চার্লস ল অ্যান্ড বয়েলস ল, তখন হয়ে গেল PV equal to nRT। অথবা আমরা এভাবে লিখতে পারি P1 by V1 equal to T1 equals to P2 V2 divided by T2 equal to K is a constant। এইটা দিয়ে আমরা অনেক ইকুয়েশন বা অঙ্ক করি। ঠিক আছে? হ্যাঁ, এটা এখানে পরে করে দিয়েছে। বয়েলস ল, চার্লস ল, হ্যাঁ। এটা এক্সাক্টলি করা ছিল। আগে দিলে ভালো ছিল। তারপরে আমাদের এটা একটা দেখো তো, এটা কোন জায়গায় আছে? ভ্যান ডার ওয়ালস না, এখানে আছে show that the root mean square velocity of a gas molecule is directly proportional to square root of absolute temperature। C is proportional to square root of T। এটা আগেরটাতে দেখো তো একটু, আগের এখানে আছে কিনা? এটা বোধহয়। আগে দেখো তো আগে আছে কিনা? এখানে ডেরিভেশন কিছু আছে না বলো তো? তার আগে যাও তো। ডেরিভেশন অফ, এটা তো আইডিয়াল গ্যাস ল, এটা না। PV equal to nRT, এটা না। এগুলো না। তাহলে ভিতরের দিকে যাও তো, নিচের দিকে যাও। না, থার্মোডায়নামিক্স না। তাহলে এটা আমরা পড়ে, তাহলে যখন ক্লাস খুলবে তখন এটা হয়তো করে দিব। এটা একবার পরীক্ষায় ছিল। এটা আসলে প্রশ্নটা হলো C is proportional to square root of T। অর্থাৎ C টা হলো root mean square velocity of a gas molecule is directly proportional to the square root of absolute temperature। আমরা ম্যাথমেটিক্যালি লিখি C is proportional to square root of T। আ এটা হলো যে PV equal to 1/3 mc square। PV equal to nRT, না, ওখান থেকে আমরা পাই PV equal to 1/3 mc square। m হচ্ছে mass of the 1 gram of gas molecule। ফর আইডিয়াল গ্যাসের বেলাতে আমরা জানি PV equal to RT। তাহলে এই ২ টা ইকুয়েশনকে আমরা PV equal to RT এটা আমরা জানি। আর কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে আমরা জানি PV equal to 1/3 mc square। স্মল m না কিন্তু ক্যাপিটাল M। ঠিক আছে? এখানে নাই, আমরা পরে স্ক্যান করে পাঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে PV equal to RT এটা আমরা তো গ্যাস ল থেকে পেলাম। আর কাইনেটিক থিওরি থেকে আসে PV equal to 1/3 mc square। M টা ক্যাপিটাল M। ক্যাপিটাল M এ কি বোঝায়? মাস অফ 1 গ্রাম molecule of gas। তাহলে এটাও পিভি, ওটাও পিভি। তাহলে দুটাকে ইকুয়াল। তাহলে আমরা কি পেলাম? 1/3 mc square equals to RT। মানে দুটাই হলো পিভির সমান। তাহলে এখানে আমরা সাজালেই আমরা পাবো C equal to square root of 3 RT by M।
আরটা কি? আরটা গ্যাস কনস্ট্যান্ট। এমটা কি? মাস অফ 1 গ্রাম অফ গ্যাস মলিকুল, দুটোই কনস্ট্যান্ট। তাহলে কি দাঁড়ালো? C is proportional to square root of T। ঠিক আছে? এটা মাঝে মধ্যে থাকে ছোট্ট করে। তাহলে এখানে আমরা কি এপ্লাই করলাম? P equal to RT ইকুয়েশন এপ্লাই করলাম। মানে P equal to nRT, তো n equal to যখন 1 তখন P equal to RT হয়ে গেল। আর আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে জানি P equal to 1/3 mc স্কয়ার। তাহলে এই দুটো থেকে আমরা পেলাম 1/3 mc স্কয়ার equal to RT। এখান থেকে আমরা C এর ভ্যালুটা পেলাম। C equals to square root of 3RT divided by m। And for a given গ্যাস, একটা গ্যাসের ক্ষেত্রে আমাদের কি হলো? R কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট। আমরা তো 1 গ্রাম অফ গ্যাস মলিকুল যে গ্যাসে সেটা নিচ্ছি তার মাস তো কনস্ট্যান্ট। তাহলে শুধু ভেরিয়েবল থাকলো কি? স্কয়ার রুট অফ টি। অতএব C is proportional to square root of T। ঠিক আছে? তারপর বাকিগুলো একটু জটিল আছে, ওগুলো আমরা তাইলে যখন আমাদের ক্লাস খুলবে হোপফুলি তখন আমরা বাকিগুলো হয়ে যাবে। তাহলে আমাদের যেই দিন খুলবে সেটা কয় তারিখ হচ্ছে? ২৩ তারিখ না? ২৩ তারিখে খুলবে? ২৩ তারিখ তো সোমবার না? স্যার 23 তারিখ খোলার কথা বলা আছে স্যার মেইলে। হ্যাঁ, হ্যাঁ। ২৩ তারিখ যদি আমাদের খুলে সোমবার, ফাইন। তাহলে ওইদিন কি তোমরা পরীক্ষা দিবা না পরে দিতে চাও? ওই যেটা বাকি রয়ে গেছে? আমার সাথে আলাপ করে নিও। আমরা প্রস্তুত থাকলাম। কারণ কি আমাদের ছুটি তো আমরা পেলাম, তাই না? ঈদও শেষ হয়ে যাবে। ফলে আমাদের একটু প্রিপারেশন থাকলো। ওইদিনে এসে আমরা পরীক্ষা দিলাম, আবার একটা ক্লাসও করলাম। বুঝলেন তো? কারণ আমাদের তো আর বেশি স্যার সময় নেই। সমস্যা আবার আর হলে আপনাকে জানাবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আমরা মানে আমি বলছি আমি তো প্রস্তুত থাকবো, তোমরাও যদি প্রস্তুত থাকো, বাস ওইদিন আমরা তাড়াতাড়ি একটু পরীক্ষা নিয়ে নিলাম ছোট্ট করে। পরীক্ষা নিয়ে আমরা ক্লাসগুলো আগায় নিলাম। কারণ ক্লাস তো আমাদের শর্ট পড়ে যাচ্ছে অনেক। আমাদের আরো কুইজ আছে। প্রেজেন্টেশন আমরা বলেছি অনলাইন নিব। তোমাদের তবুও তো ২ টা এক্সট্রা ক্লাস নিতে পারলাম। ওই বি সেকশন তো নিতেই পারলাম না। কারণ হয়তো ৯ টার সময় তো ৯ টার সময় রোজ আর খুবই মুশকিল। পারতাম হয়তো আমি তো ৮ টা ৮:৩০ টায় উঠে অনেক সময় উঠে যেতাম। ওরা যোগাযোগও করে নাই, আমিও আর করি নাই। তো এখন তো আমাদের টাইট শিডিউল হয়ে গেল। করার নাই, হয়ে যাবে এর মধ্যেই করে ফেলবো আমরা। আর সবাইকে বলো যে যেহেতু আমরা একটু সময় পেলাম, ছুটিও পেয়েছি, এই প্রিপারেশন তো আমাদের ছিলই মানডেতে, তাই না? গত মানডেতে পরীক্ষা দিব। হঠাৎ করে না বন্ধ করাতে আমরা পরীক্ষাতে বাদ হয়ে গেল আরকি। জি আমরা স্যার। যদি এসেই হ্যাঁ, ঐদিন পরীক্ষা দিয়ে দেই, পরীক্ষা দিয়ে আমরা ক্লাসটা শেষ যতটুকু আগায় নিতে পারি। কারণ আমাদের তো কোর্সটা শেষ করতে হবে। টার্গেটেড বলছি এইজন্য যে আমরা সব ডিটেইল আর পড়তে পারব না। যেগুলো গত ৪-৫ বছরে বেশি ছিল সেগুলোকে টার্গেট করে আমরা প্রিপারেশন নিব। স্যার বাড়ি গিয়ে ভাই ওইদিন উপস্থিত থাকতে পারবে কিনা ১ম এটা একটু আলোচনা করে না আপনাকে থাকলে আমরা নিব। জানাবো স্যার হ্যাঁ, তাহলে। অসুবিধা নাই। সবাই যদি বলে আমরা নিব। মনে হতে পারে আমরা প্রস্তুতি নিয়ে আসলাম। যদি সবাই মোটামুটি আসে আমরা পরীক্ষা দিলাম। পরীক্ষাও দিলাম, ক্লাসও নিলাম। নাহলে আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে না? আমরা ২ প্রস্তুতি জি স্যার রাখবো। বুঝতে পারছি। কারণ এরপরে তো আবার অনেকদিন বন্ধ না? সোমবার থেকে শনিবার মাঝখানে অনেক দিন না? ততদিনে আবার তোমরা আবার নতুন করে ভুলে যাবা। আবার আমরা অনেকগুলো অন্য কোর্স গুলো হবে না? তখন কিন্তু স্ট্রেস পড়ে যাবে, তাই না? ক্লাসে সবাই তো টাইট ক্লাস করাবে এখন বাধ্য হয়ে, তাই না? জি স্যার তা তো করাবে। করাতে উপায় তো নাই। সবারই তো একই অবস্থা। যে তাড়াতাড়ি শেষ করতে হবে কোন রকমে। তাহলে তোমাদের ক্লাসের চাপ বেশি থাকবে, ল্যাবের চাপ বেশি থাকবে। প্রিপারেশন টাইম কম পাবা। বরঞ্চ এখন যেহেতু ছুটি পাওয়া গেল, তাহলে আমরা প্রিপারেশনটা নিয়ে রাখলাম। ঐদিনই ১ম ক্লাস, তাই না? সোমবারে। আমরা প্রিপারেশন নিয়ে রাখলাম। দ্রুত পরীক্ষাটা দিয়ে শেষ করে আমরা ক্লাস নিলাম। তাহলে আমাদের একটা কুইজ, 2nd কুইজটা হয়ে গেল। স্ট্রেসও কম এর মধ্যে দিয়ে পার হয়ে গেলাম। সবাইকে বলো যে এটা আমাদের জন্য মানে সবার জন্যই ভালো। আমরা যদি আসতে পারি, তা আমরা পরীক্ষা দিয়ে দিলে আমাদের টেনশনটা চলে গেল। কারণ এরপরের ক্লাসগুলো খুব টাইট ক্লাস হবে। কারণ আমরা তো প্রায় ২ সপ্তাহ মিস করে বা ৩ সপ্তাহই বলতে পারো। হলো না ক্লাস।
স্যার 23 তারিখ পর্যন্ত বন্ধ স্যার। মেইলে দেখলাম আরকি। 23 পর্যন্ত বন্ধ? বন্ধটা স্যার 23 তারিখ পর্যন্ত। জি স্যার। ও পর্যন্ত হলে তো আর কিছু করার নাই। ঠিক আছে। আমার ধারণা ছিল 23 তারিখ হয়তো খুলবে। ওটা ধরে নিয়েছিল বোধহয় যে 21 তারিখেই হবে এটা করে। ঠিক আছে। তাহলে আমরা নেক্সট শনিবার আগে সেট করেই রাখি। 23 তারিখ পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা নেক্সট স্যাটারডে তে, তাই না? পরের স্যাটারডে তে আমরা নিয়ে নিলাম। আর তো উপায় নাই। জি স্যার, তাই করা ঠিক হবে। ঠিক আছে। আজকের ক্লাস সম্পর্কে বা এমনি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার একটা কথা ছিল স্যার। বলো। যদি আপনি অনুমতি দিতেন। স্যার এখানে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা কি প্রতিপাদন আসে আমাদের? প্রতিপাদনটা কি আবার? ঠিক আছে স্যার। প্রতিপাদন বলতে কি বোঝায় সেটা বলো? আপনার হচ্ছে প্রমাণ আরকি। প্রমাণ হ্যাঁ। যদি তুমি লিখবা, ওটা তোমার যে V1 একটা আসলো, PVRT তারপরে যখন ২ টা ভেরিয়েবল করলাম ওটা আসতে পারে NRT। ও আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে? বড় গুলো আমরা টার্গেট করে যেগুলো আসে সেগুলোই পড়তে হবে। কারণ সব তো আর পড়ে শেষ করতে পারব না, তাই না? আর এখানে আমাদের মোটামুটি একটা থট প্ল্যান থাকে যে এইটাতে তোমার গোটা ১০ টা থেকে ১২ টা ক্লাস হবে। তুমি টোটাল ক্লাস হিসাব করা হয় ২৮ টার মতো। তো মিড টার্ম এর আগে ১৪ টা, এখানে ১৪ টা। ১৪ টা ক্লাসের মধ্যে তো আমরা ৫-৬ টাই পাই কিনা, তাই না? এরকম একটা অবস্থা হইছে না? জি স্যার, এরকমই। আর আমাদের পরীক্ষাতে একটু অর্ধেক হয়ে যাবে। আমাদের ২ টা পরীক্ষা আছে। প্রেজেন্টেশন আমরা তো অনলাইনে নিবো। সব হিসাব করলে আমাদের প্রায় ধরো ৬-৭ টার বেশি ক্লাস পাবো কিনা সন্দেহ। তো হাফ, মানে যেখানে আমাদের ১২ টা হওয়ার কথা মিনিমাম ক্লাস ১৩ টা। টোটাল ক্লাস হিসাব করা হয় ২৮ টা। মানে এটাই সরকারের বা ইন্টারন্যাশনাল ল আরকি। তো একটা ৩ ক্রেডিটের তোমার টোটাল আওয়ার থাকবে প্রায় 39। 39 আওয়ার্স মানে আমাদের তো ১.৫ ঘন্টা করে, সেই হিসাবে ওই বাদ দিলে আমরা ২৮ টার মতো ক্লাস হওয়ার কথা। মিনিমাম বোধহয় ২৬ টা করতেই হয়। ল এটা আছে আইন আরকি। তার মানে কি ১৩ টা ১৩ টা। মিড টার্ম এর আগে ১৩, মিড টার্ম এর পরে ১৩। তো মিড টার্ম তো আমরা যাক শেষ মোটামুটি করলাম। এইখানে ১৩ টা কি ৬ টা ৭ টা পাবো কিনা সন্দেহ হচ্ছে। যদি ইউনিভার্সিটি ২ সপ্তাহ পিছায় তাহলে ভালো। কারণ ইউনিভার্সিটির তো মুশকিল। কারণ পরের সেমিস্টার এসে গেছে না? মানে বছরে ২ টা সেমিস্টার সারা পৃথিবীতে। আমাদের তো ৩ টা। তার মানে মাঝখানে তো ফাঁক নাই। ৭ দিন মাত্র সময়। সর্বোচ্চ ৭ দিন বাড়াইতে পারে, তাও বাড়ানো মুশকিল। যাই হোক, কিছু করার তো আর নাই। দুনিয়া যে ঝামেলায় পড়ে আমাদের সেই ঝামেলার মধ্যে দিয়েই শেষ করতে হবে। আমরা হয়তো একটু একটু বলতে পারো, চালাকি বলতে পারো বা বুদ্ধিমান বলতে পারো, যেভাবে বলো। আমরা হয়তো অফিসিয়ালি এগুলো তো পালন করতে হয়। হয়তো আমরা অনলাইনে ৪-৫ টা ক্লাসের ব্যবস্থা করব। তেমন পড়াতে পারব না অনলাইনে। অনলাইনে তো আসলে সামনাসামনি পড়াইলে যেরকম পড়ানো যায়, অনলাইনে তো ওইভাবে হয়ও না। আর সব স্যাররাই হয়তো অনলাইনে আর নিতে চাবেন, তাই না? তোমাদের জন্য বাস্তবে অনেক কঠিন হয়ে যাবে। সারাদিন ক্লাস করে আবার সন্ধ্যায় যদি ৪ টা স্যারে বলে ৪ টা ক্লাস কিভাবে সম্ভব? তবু আমরা তোমাদের সাথে কথা বলে একটু মনে রেখো যে আমরা ৩-৪ টা হয়তো অনলাইনে আরো নিতে হবে। হোক ১৫-২০ মিনিট করে। কারণ ওটা আমাদের অফিসিয়াল লাগবে। নাহলে তোমাদের কোর্স নিয়েই আসলে ইন্টারন্যাশনাল লেভেল প্রশ্ন হবে যে, কয়টা ক্লাস হয়েছে? যদি বলা হয় যে ২০ টা, বলে তোমার তো শর্ট হয়ে গেছে। কোর্স তো কমপ্লিট হয়নি। বুঝো নাই? এগুলো হচ্ছে আইনগত দিকটা আরকি। সেজন্য হয়তো আমাদের ৪-৫ টা অনলাইনে নিয়ে নেব নে। ঠিক আছে? এই প্রস্তুতিও তোমাদের রাখো। আমার ধারণা অন্য স্যাররাও নিবে, উপায় তো নাই। সবারই তো একই অবস্থা, কম আর বেশি। ধরো আমাদের ৩ টা সপ্তাহ চলে গেল না? রোজার উপলক্ষে, মানে ইলেকট্রিসিটির জন্য বন্ধ হয়ে গেল। তাহলে তো আমরা আরো অফিসিয়ালি হয়তো আমরা ১০ দিন নিতে পারতাম। ঈদের আগে পিছে মিলে আবার ৩-৪ দিন চলে গেল। তার মানে বেসিক্যালি ৩ সপ্তাহের মতো চলে গেল। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, অন্য যেকোনো জিনিস জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নাই। না স্যার, আপাতত আর কোনো প্রশ্ন, একদম ক্রিস্টাল ক্লিয়ার সব।
তাহলে তো আমরা যে জিনিসগুলো পয়েন্ট করলাম সব ডিটেইল পড়া সম্ভব না। ওইগুলো একটু পড়ে নিও। আর আমরা যেহেতু ২৩ তারিখ পর্যন্ত বন্ধ তাহলে আমরা নেক্সট সবাইকে বলে দিও নেক্সট স্যাটারডে তে যেদিন খুলবে ওই স্যাটারডে সরি এটা স্যাটারডে তো হ্যাঁ, আমরা তো স্যাটারডে তো ক্লাস তোমাদের সাথে, তাই না? শনিবার। জি স্যার, আমরা শনিবারই। কুইজ 2 টা নিয়ে নিব ওই ১ম দিনেই। আর আমরা দরকার লাগলে কুইজের আগেও যেহেতু আমাদের সময় কম আমরা তো অনলাইনে ১ টা ২ টা ক্লাস নিয়ে নিব। আমাদের ক্লাস তো দিনের বেলা থাকবে, রাত্রে বেলা হয়তো আমরা ৭ টা ৮ টা হোক। এই ১৫-২০ মিনিট। এখন যেরকম নিচ্ছি এরকমই হয়তো ১৫-২০ মিনিট করে আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা অফিসিয়াল ক্লাস হলো আমাদের ০.৫ ঘন্টা করে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল রেকর্ডে আমরা দেখাতে পারলাম যে হ্যাঁ, আমাদের যে মিনিমাম ২৪ টা বোধহয় মিনিমাম বলতে যে হইতেই হবে মাস্ট। না হলে কোর্সটা ভ্যালিড হয় না। সেটা তো আমরা দেখাতে পারব। নাহলে কখনো যদি প্রশ্ন আসে যে এই কোর্সগুলোতে তোমাদের মিনিমাম ২৪ টা ক্লাস হয়নি। তখন এটা তুমি তার কোনো উত্তর দিতে পারবে না, আমরাও দিতে পারব না। হয় না তাহলে এই কোর্সটা ইনভ্যালিড মানে কোয়ালিফাই করে নাই। কেন তাহলে আমরা সেই রিস্কটা নিব, তাই না? তাহলে আমরা একটু কষ্ট করব। হয়তো পারে আমাদের ২৪ তারিখে খুললে ঐদিন আমরা তোমাদের সাথে আলোচনা করে মনের মধ্যে রেখো আমরা হয়তো ক্লাস করে যারা দূরে থাকে বাসায় ফিরতে, ফিরতে তো ৭ঃ০০ বাজবে। আমরা ৭:৩০ ৮ঃ০০ তোমাদের সুবিধা মতো এই ০.৫ ঘন্টা করে আমরা নিয়ে নিলাম। হয়তো এই সপ্তাহে ১ টা, পরের সপ্তাহে ১ টা